নমস্কার। কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডক্টর সুজিত হেঁস, সহকারী অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সম্প্রসারিত শাখা, বর্ধমান। নমস্কার সুজিত বাবু। নমস্কার। আজকের কৃষিতে যন্ত্রপাতির গুরুত্ব অপরিসীম। বীজ বপন থেকে ফসল কাটা, এমনকি ফসল ঘরে তোলা পর্যন্ত সবটাই আজ যন্ত্র নির্ভর। আর এই যন্ত্রের সাথে বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে যখন একজন আদর্শ কৃষক সেটিকে সঠিকভাবে মাঠে প্রয়োগ করেন, তখনই ঘটে কৃষির উত্তরণ, ঘটে কৃষকের উত্তরণ। বর্তমান কৃষিতে ড্রোনের ব্যবহার তেমনই এক উল্লেখযোগ্য ঘটনা। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কৃষিকাজ আজ এই ড্রোন নির্ভর। বীজ বপন, সেচ, সার, কীটনাশক প্রয়োগ, কৃষির সর্বক্ষেত্রে আজ ব্যবহার করা হচ্ছে এই ড্রোনকে। আমাদের রাজ্যেও শুরু হয়েছে এই ড্রোনের ব্যবহার। সেসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, কৃষিকাজে ড্রোনের ব্যবহার। আমরা প্রথমেই জানতে চাইছি যে কৃষিকাজে ড্রোনের ব্যবহার, এই ধারণাটি এলো কিভাবে? যখন শুরু হয় ড্রোনের ব্যবহার, এটা মূলত সামরিক ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহার হতো। কিন্তু আস্তে আস্তে যখন ড্রোনের যে ব্যয় এবং তার সাথে ড্রোনের যখন দেখা গেল যে তার যে ওড়ার ক্ষমতা এবং তার চালনা করার ক্ষমতা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, এবং সেটা বর্তমানে সেই জন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে কিনা চাষের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ড্রোনকে ব্যবহার করা শুরু করলাম। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, ড্রোন দ্বারা যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকটা বেশি পরিমাণ এরিয়া কভার করার ক্ষমতা রাখছে, যেটা কিনা অনেকটা পরিমাণ লেবার সাশ্রয় করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অনেকগুলি সুবিধা রয়েছে এই ড্রোনের ব্যবহারে। প্রথমত একদম। হচ্ছে যে কায়িক পরিশ্রম কম হচ্ছে, শ্রমিক সমস্যা মিটছে এবং একটু অল্প সময়ে অনেকখানি কাজ আমরা করে নিতে পারছি এই ড্রোনের ব্যবহারের মাধ্যমে। একদমই তাই। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে এই ড্রোন কৃষিকাজে কতদিন ধরে ব্যবহৃত হচ্ছে? ভারতবর্ষের কথা যদি বলি, তো মূলত 2010-এর গোড়ার দিক থেকে এই ড্রোনের ব্যবহার শুরু হয় কৃষিকাজে। মূলত প্রথম দিকে গবেষণার কাজেই এটা ব্যবহার হতো। গবেষণা সংস্থাগুলি আছে, সেখানেই মূলত ড্রোনের ব্যবহার শুরু হয়। শস্যের যে পরিচর্যা করা এবং তার সাথে ড্রোনের দ্বারা ফসলের স্প্রে করা, আগাছানাশক বা কীটনাশক স্প্রে করা, এগুলো দিয়েই প্রথম শুরু হয়। এবং ধীরে ধীরে তার ব্যবহার আস্তে আস্তে বাড়তে থাকে। 2015 দিকে যখন আসে, তখন মূলত এই ড্রোন তার ব্যবহার বিস্তার আরো বাড়ে, এবং বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু ধীরে ধীরে ড্রোন তৈরি করা শুরু করে। এবং 2021-22 থেকে 2021-এ একটি ড্রোনের উপর স্পেশাল রুলস রেগুলেশন তৈরি হয়, ভারত সরকার যেটা লাগু করে, এবং তারপর থেকে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বাড়তে থাকে। বর্তমানে যদি দেখে থাকি তাহলে দেখবেন যে বিভিন্ন রাজ্যে এই ড্রোন বহুলভাবে ব্যবহার করা শুরু হয়েছে। আগাছানাশক স্প্রে বা কীটনাশক স্প্রের কথা বলি, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই কাজে মূলত। অর্থাৎ 2010 থেকে এর ব্যবহার শুরু হয়েছে এবং বর্তমানে হুম, এর ব্যবহার এক ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। একদমই তাই। যদিও গ্রামাঞ্চলে এখনো কৃষক বন্ধুরা ড্রোন সম্পর্কে সেভাবে পরিচিত হতে পারেননি, কিন্তু আস্তে আস্তে পরিচিত হচ্ছেন। জানতে চাইছি যে ভারতবর্ষের কোন কোন অঞ্চল এ ব্যাপারে অগ্রণী ভূমিকা এই মুহূর্তে গ্রহণ করেছে? যে রাজ্যগুলির কথা প্রথমেই আসে ড্রোন ব্যবহার করার ক্ষেত্রে, তো প্রথমে আসছে তামিলনাড়ু। হ্যাঁ, যেটি প্রথমে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে এই ড্রোন ব্যবহার করার ক্ষেত্রে। তো তামিলনাড়ুতে যে তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, তারা এই ড্রোন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে, এবং তার সাথে সাথে যে বিভিন্ন যে তামিলনাড়ুর যে আরো যে গবেষণা সংস্থাগুলি আছে, তারাও কিন্তু এই ড্রোন ব্যবহারটা অগ্রণী ভূমিকা পালন করছে। এবং তার সাথে অন্যান্য রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব, এই রাজ্যগুলোতেও কিন্তু ড্রোনের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, এবং বর্তমানে পশ্চিমবঙ্গেও ড্রোনের ব্যবহার করা শুরু হয়েছে। এবং এখনো পশ্চিমবঙ্গে সেইভাবে কিন্তু ব্যাপক হারে তার ব্যবহার শুরু হয়নি, কিন্তু প্রাথমিক স্তরে এটি আছে পশ্চিমবঙ্গের কথা যদি বলি। অর্থাৎ আমাদের রাজ্যে এখনো ড্রোনের ব্যবহার প্রাথমিক স্তরেই রয়েছে, কিন্তু একদম। বর্তমানে কৃষিক্ষেত্রে যে সমস্যাটি ব্যাপক আকার ধারণ করেছে, বিশেষ করে এই ধানের মরশুমে আমরা দেখেছি যে বহু কৃষকের প্রাণ গিয়েছে কীটনাশক স্প্রে করতে গিয়েই হোক বা ধান কাটতে গিয়েই হোক, মারাত্মক প্রাণঘাতী চন্দ্রবোড়ার মারণ ছোবলে।
তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে ড্রোন যদি কৃষক বন্ধুরা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই ধরনের সমস্যার হাত থেকে তারা কিন্তু অনেকখানি মুক্তি লাভ করতে পারবেন। ঠিক এই একদম। জায়গায় দাঁড়িয়ে আপনি প্রথমেই বললেন যে খুব অল্প পরিমাণে হলেও পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, একদম শুরুর পথে রয়েছে আমাদের রাজ্যে। এই চিত্রটা ঠিক কেমন দেখছেন? অর্থাৎ মূলত কোন ধরনের কৃষক বন্ধুরা এটি ব্যবহার করার দিকে এগোচ্ছেন, বা যারা একসঙ্গে অনেকজন কৃষক বন্ধু একত্রিত হয়ে চাষবাস করছেন, তারা কি এই ড্রোন ব্যবহারের সুবিধা পাচ্ছেন? কেমন দেখছেন? আপনি খুব ভালো একটা পয়েন্ট বললেন যে বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে নর্মাল যে স্প্রেয়ার যেগুলো ইউজ করে চাষিরা, যেটা ন্যাপস্যাক স্প্রেয়ার বলে থাকি, সেই ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে যখন কোনো আগাছানাশক বা কীটনাশক স্প্রে করতে যাচ্ছে চাষিরা, তো তাতে কি হচ্ছে, সে অনেক সময় কোনো সাপের ছোবল মানে প্রাণহানি ঘটছে। এবং তার সাথে সাথে যেটা হয়ে থাকে, যে স্প্রেটা করছে সেই কেমিক্যালটা অনেক সময় মানে সচেতনতা না থাকার জন্য সেই কেমিক্যালটা কিন্তু শরীরে প্রবেশ করে, নাকের মাধ্যমে হোক বা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। সঠিকভাবে তার স্প্রে করার জন্য যে যে রক্ষণাবেক্ষণ করা দরকার, যে গ্লাভস পরা বা এবং তার সাথে পিপিই কিট পরা, সেগুলো কিন্তু অনেক সময় করা হয় না, চাষিরা সতর্কতা করে না। অবলম্বন আমরা হ্যাঁ, সেভাবে করছি না। করছি না। তো হুম। সেই কারণেই কিন্তু এই সমস্যাটা অনেক সময় একটা ব্যাপক হারে দেখা দিচ্ছিল। কিন্তু ড্রোন ব্যবহার করার পর থেকে কিন্তু অনেকটাই সমাধান এসেছে, কারণ এই ড্রোন কিন্তু অনেকটা দূর থেকে অপারেট করতে হয় এবং সেটা মূলত রিমোট কন্ট্রোল দ্বারা চালিত হয়। তো তার ফলে চাষিদের কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না এবং তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে সে অপারেট করতে পারছে এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকটা বেশি পরিমাণ জায়গা কিন্তু সে খুব সহজেই পরিচর্যা করার জন্য, বিশেষ করে আগাছানাশক স্প্রে বা যদি কীটনাশক ওষুধ স্প্রে প্রয়োগ করার ক্ষেত্রে কথা বলি, তো সেটা কিন্তু করতে সমর্থ হচ্ছে। এর ফলে এই ব্যবহারটাই কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ কাজে পরিণত হয়েছে এবং যার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এর ব্যবহার আস্তে আস্তে শুরু হয়েছে এবং চাষিরাও কিন্তু তাতে উপকৃত হচ্ছে। একসাথে একটা গোষ্ঠী হিসেবে তারা অনেক সময় কোনো কাস্টমারিং সেন্টার থেকে ড্রোনটাকে ভাড়া হিসাবে নিচ্ছে এবং তার সাথে প্রপার ট্রেনিং নিয়ে আস্তে আস্তে সেটা কিন্তু ব্যবহার করা তারা শুরু করেছে অলরেডি। এবং হুম। কৃষক বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি যে যত সমস্যার সম্মুখীন হবেন, ততই কিন্তু তারা এই ড্রোনের ব্যবহারের দিকে ঝুঁকবেন, এবং এই মুহূর্তে চন্দ্রবোড়া সমস্যা যা মারাত্মক আকার ধারণ করেছে, তার থেকে মুক্তি পেতে গেলে ড্রোন কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে তারা ব্যবহার করতে পারেন। একদম। জানতে চাইছি যে কৃষিতে ড্রোন প্রযুক্তির গুরুত্ব কতখানি? ড্রোন প্রযুক্তির গুরুত্ব যদি বলি কৃষিতে, তাহলে তো অপরিসীম। শুধুমাত্র যে ড্রোনটাকে আমরা আগাছানাশক বা কীটনাশক স্প্রে করার জন্যই ব্যবহার করতে পারি তা কিন্তু নয়। ড্রোনের দ্বারা আমরা আরো অনেক কাজ করা যায় কৃষিকাজে। যেমন একটা কথা যদি বলি, যে ড্রোনের যে ক্যামেরা যদি যেগুলো লাগানো হয় বা সেন্সর যেগুলো লাগানো হয়, সেরকম সেন্সর, একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর বা ক্যামেরা থাকলে তার ফসলের পরিচর্যা করার ক্ষেত্রে কিন্তু ড্রোন খুব একটা অগ্রণী ভূমিকা পালন করে। তো মূলত এতদিন যেটা করা হতো ফসল পরিচর্যা করার ক্ষেত্রে, আমরা স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইটের চিত্রই মানচিত্র আমরা নিতাম। কিন্তু অনেক সময় কি হয় যে স্যাটেলাইটের চিত্র থেকে স্পষ্টভাবে ফসলের তার চিত্র ফুটে উঠতো না এবং বিভিন্ন কারণের জন্য। কিন্তু এই ড্রোন আসার পর থেকে ড্রোন থেকে আমরা বিভিন্ন রকম ক্যামেরা লাগাতে পারি, যেটা মাল্টি স্পেকট্রাল ক্যামেরা বলুন বা হাইপার স্পেকট্রাল ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা আমরা খুব হাই রেজুলেশন ছবি তুলতে পারি, যেটা যেসব চিত্র কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। মাল্টিস্পেকট্রাল ক্যামেরার যদি আমরা কথা বলি, এটা একটা এমন ক্যামেরা যেটা কিনা আমরা যে খালি চোখে যে চিত্র দেখতে পাই তার বাইরেও কিন্তু কিছু চিত্র সেটা কিন্তু তুলতে পারে। যেমন সেটা আইআর রেডিয়েশন বা ইনফ্রারেড রেডিয়েশন হতে পারে, আলট্রা ভায়োলেট রেডিয়েশন হতে পারে। তো তাতে আমরা কি করতে পারি, যে ফসলের ক্ষেত্রে কোন ফসলে কি রোগের ভাব হয়েছে বা ফসলের জলের পরিমাণ আছে কিনা, জল সংকট দেখা দিচ্ছে কিনা। তো এইরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই ড্রোনে তোলা যে চিত্র, সেগুলো থেকে কিন্তু আমরা সেখান থেকে জানতে পারি। এইভাবে এটা আস্তে আস্তে কিন্তু শুধুমাত্র আগাছানাশক বা কীটনাশক বা পোকামাকড় মারার জন্য যে ওষুধ স্প্রে করাই নয়, তার থেকেও বরং ওই যে ফসলের পরিচর্যা করার ক্ষেত্রে ড্রোন কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করছে কৃষিক্ষেত্রে। অর্থাৎ শুধুমাত্র আগাছানাশক এবং কীটনাশক প্রয়োগ, এই দুটি ক্ষেত্রেই ড্রোনের সীমাবদ্ধতা আটকে নেই। আমাদেরকে ভাবতে হবে আরো ব্যাপকভাবে, এবং সেক্ষেত্রে মাঠের পর মাঠ যেখানে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত পৌঁছাতে পারছি না, সঠিকভাবে নজরদারি করতে পারছি না, রোগ, পোকামাকড়ের আক্রমণ, জলের সমস্যা ইত্যাদি নানান সমস্যার সঠিক চিত্র তুলে ধরতে পারে এই ড্রোন, এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে অনেকটা সময় জুড়ে যে কাজ আমাদের করতে হয়, তা কিন্তু ড্রোন অত্যন্ত অল্প সময়ে অনেক পরিধি বিস্তৃত নিয়ে তারা সেই কাজটি করে ফেলছে। একদমই তাই।
এবারে জানতে চাইছি, ড্রোন কিভাবে ভবিষ্যতের কৃষিকে দিশা দেখাতে পারে বলে আপনি মনে করেন? ভবিষ্যতের কথা যদি বলি তাহলে কিন্তু এই ড্রোনের কার্য করার ক্ষমতা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক খুলে দেবে। মূলত এই ড্রোন কোনো একটা ফিল্ডে চালনা করা হয়, কম করে 10 থেকে 15 মিনিট এটা চালনা করা যায়। বিশেষ করে যদি আমি স্প্রে করার কথা বলি, কতটা পরিমাণ চলবে সেটা ডিপেন্ড করে তার কত লোড করার ক্যাপাসিটি, ধারণ ক্ষমতার উপর, 5 লিটার বা 10 লিটার। এই যে গুরুত্ব, এর গুরুত্ব কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। প্রযুক্তি যত এগোবে তত কিন্তু এই যে 10 মিনিট যে পেলোড ক্যাপাসিটি, 10 মিনিট যে চালন করার ক্ষমতা, তার সেটা কিন্তু আরো আস্তে আস্তে বাড়বে এবং তাতে কিন্তু আরো বেশি পরিমাণ এলাকা কিন্তু কভার করার ক্ষমতা রাখবে এই ড্রোন। যত দিন এগোবে তত কিন্তু প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই ড্রোনের আরো অগ্রগতি হবে এবং তাতে আরো বেশি পরিমাণ আমাদের যে ড্রোনের প্রয়োগ সেটা কিন্তু বাড়তে থাকবে, এটুকু আমার বিশ্বাস। একদম তাই। ড্রোনের কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কিন্তু সেটা তখনই সাফল্য লাভ করবে যখন কৃষক বন্ধুরা তার সঠিক প্রয়োগ করবেন। জানতে চাইছি, আমাদের রাজ্যের কৃষক বন্ধুদের মধ্যে এই ড্রোন ব্যবহারের জন্য যথেষ্ট ট্রেনিং কি হচ্ছে? বর্তমানে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু হয়েছে, যে বিভিন্ন যে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার যেগুলি আছে, এমনকি আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেখানেও কিন্তু ড্রোনের উপর ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন সময়। তো সেটা চাষি ভাইয়েরা যদি সঠিক সময়ে সেটা জানতে পারে এবং সেটা আমাদের যে লোকাল যে এরিয়া অফিস গুলো আছে সেখানেও কিন্তু খবর থাকে, তো এই ট্রেনিং গুলো যদি দিতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই জ্ঞান লাভ করতে পারবে এবং ড্রোন কিভাবে চালনা করা হয় এবং কিভাবে তার মেনটেনেন্স করা হয় সেগুলি সম্বন্ধে জ্ঞান লাভ করলে অবশ্যই কিন্তু ড্রোনকে চালানো করা এমন কোনো কঠিন কাজ হবে না। যথেষ্ট খরচ সাপেক্ষ এই কৃষি ড্রোন। এক্ষেত্রে কৃষক বন্ধুরা যারা চাইছেন ড্রোনের সুবিধা নিতে, যারা এগিয়ে আসছেন, তাদের জন্য সরকারি ভর্তুকির কি কোনো ব্যবস্থা রয়েছে? বর্তমানে সরকার ড্রোনের ব্যবহারকে যাতে আরো বেশি ভাবে বিস্তার লাভ করানো যেতে পারে চাষীদের মধ্যে, সেই জন্য বিভিন্ন রকম স্কিম গুলো আছে, যে সাবসিডাইজ স্কিমের কথা যদি বলি, যেমন এফএসএসএম, ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। তো এই এফএসএসএম স্কিম এমন একটা স্কিম যেখানে কিন্তু শুধু ড্রোন না, আরো অনেক মেশিনারিজ সেগুলো কিন্তু মানে সাবসিডিতে কিনতে পারে চাষিরা। তো এখানে এই স্কিমের দ্বারা ড্রোন কেনার জন্য তার সাবসিডি রয়েছে, 40% অব দি গভর্নমেন্ট সাবসিডি আছে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম লোনের ব্যবস্থা থাকে। তো এর দ্বারা কিন্তু চাষিরা খুব সহজেই কিন্তু একটি ড্রোনকে সে কিনতে পারে। আচ্ছা, সময় আজ একদম শেষ। এই শেষ সময়ে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আমার একটুকুই বলার যে বর্তমানে যে ড্রোনের ব্যবহার কৃষিকাজে সেটা কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে এবং সেটা ব্যবহার করার ক্ষেত্রে চাষিদেরকে আরো এগিয়ে আসতে হবে। যত চাষি ভাইরা এগিয়ে আসবেন তাতে কিন্তু তাদেরই উপকার হবে, কারণ ড্রোন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষিক্ষেত্রে এবং আগামী দিনে আরো করবে। কারণ শুধুমাত্র স্প্রে করার ক্ষেত্রেই নয়, বিভিন্ন কাজে যেগুলো আমি বললাম সেগুলোর কাজে কিন্তু ড্রোন একটা অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও আরো করবে। এবং এটুকুই বিশ্বাস যে চাষিরা যদি সঠিকভাবে তার প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু তারা আরো বেশি উপকৃত হবে এই ড্রোন ব্যবহার করে। সত্যিই তাই। সময় এগিয়ে চলেছে, আর বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে চলেছে তার থেকেও অনেক দ্রুত গতিতে। প্রযুক্তির অগ্রগতি আজ সর্বক্ষেত্রে। তাই কৃষিক্ষেত্রেও আমরা যদি সঠিকভাবে সেই প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, তবেই কিন্তু ঘটবে কৃষির উত্তরণ, কৃষকের উত্তরণ। আশা করি ড্রোন সম্পর্কিত আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুজিত হেঁস, সহকারী অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সম্প্রসারিত শাখা, বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব মিশ্র চাষ এ বিষয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষি বন্ধু হিসেবে রয়েছেন অরূপ মাঝি। তার কাছ থেকে জানবো যে তিনি সারা বছর ধরে কি কি ফসলের চাষ করেন। দুবার ধান লাগাই, আর একবার আলু চাষ, আলু আলু তুলে আবার কচু লাগানো হয়। এখন তো আমন ধানের সময়, আমন ধান উঠছে, তো কি জাতের আমন ধান চাষ করেছিলেন? আমি পন্তনগরের স্বর্ণ লাগাইছিলাম। স্বর্ণ ধানের চাষ করেছেন। এখন এই জমি থেকে ধান তুলছেন, কি পরিমাণ ফলন পাচ্ছেন? ফলন মোটামুটি ভালোই আছে। আপনার 18 কানা করে ধান হয়, স্বর্ণ ধান বিঘা প্রতি? বিঘা প্রতি। এবছরে ধানের ক্ষেত্রে দেখা গেছে যে প্রচুর পোকার উপদ্রব ছিল, সেইটার কি আপনার ধানেও এরকম হয়েছিল? না, রোদ করে ফেলাইছিলাম ওষুধ দিয়ে। অর্থাৎ বীজটা শোধন করে নিয়েছিলেন? ওখানে থেকেই ধানটা শোধন করে দিয়েছিলাম। তারপরে ওই একটা ওষুধ দুবার স্প্রে করিলাম বীজতলায়, তারপর ধানটা পুঁতে দেওয়া হয়েছিল। তারপরে আবার ধান লাগার পরে দুবার তিনবার স্প্রে করেছিলাম।
ওতে আমার ধানটা ভালোই হয়েছে। ক বিঘায় স্বর্ণ ধান চাষ করেছিলেন? আমি 11 বিঘে ধান চাষ করেছি, স্বর্ণ ধান। আর এই ধান তোলার পরে এখন হচ্ছে আলু বসানোর সময়, কি জাতের আলু চাষ করছেন? KF এর আলু, জ্যোতি আলু চাষ করেছি। আলু চাষ সম্পর্কে একটু জানবো, কারণ এখনই হচ্ছে আলু চাষ করার শুরুর সময়। তো কিভাবে এই জমিটা তৈরি করলেন? ধানটা কাটার পরে লোটারে চাষ দেওয়া হয়েছিল, তারপরে আবার টানা ফাল দেওয়া হয়েছে, তারপরে আবার লোটার দেওয়া হয়েছে। নিয়ে ওইটা মাটি করে নিয়ে তারপরে গোবর সার দেওয়া হয়েছিল। গোবর সার দেওয়ার পরে রাসায়নিক সার দিয়েছি বিঘেই 3খানা, 3.5খানা মতো করে, মানে 1.5 কুইন্টালের উপর দিয়েছি। নিয়ে আলুটা বসাইছি। আর এইটার জন্য কোনো রকম ভাবে বীজ শোধন করেন কি? আমরা শোধন করি না গো, অনেকে শোধন করে ওই দেদো এসব লাগার জন্যে, তাছাড়া অন্য কোনো কারণ নাই যে শোধন করতে হবে। আর 1 বিঘায় কি পরিমাণ বীজ লাগে? 1 বিঘায় ওই মাদার সিডে বীজ নিয়ে আসা হয়েছে, তাতে 1.5 কুইন্টাল আর 10 কেজি মতো দিলেই হয়ে যায়। মানে 1 কুইন্টাল 60 কেজি মতো দিলেই 1 বিঘে জায়গা বসানো যাবে। আর এই বছরে বীজের দাম কেমন? এই বছর বীজের দাম আমি নিয়েছিলাম 1400 টাকা বস্তা, নিয়ে বসানো হয়েছে ওই 4500 টাকা মতন, মানে 4500 টাকা মতন লেগেছে। শুধুমাত্র বীজের জন্য প্রায় 4500 টাকা খরচ। এছাড়া রয়েছে, আপনি সার দিয়েছেন, জৈব সার। হ্যাঁ, জৈব সার আপনার ওই 3000 টাকা মতন লাগবে। হ্যাঁ, রাসায়নিক সার প্রায় 7000। হ্যাঁ, রাসায়নিক যে সার 7000 টাকার মতন। ফলন কিরকম পান আলুর ক্ষেত্রে? ফলন আপনার 100 খানা, 90 খানা। কিরকম দাম থাকে আলুর? দাম তো গেল বছরে ওঠার সময় 500 টাকা এরকম বস্তা ছিল, 50,000 টাকা হচ্ছে বিঘে গেল বছরে, কিন্তু রেখে দিয়ে 40,000 টাকা হচ্ছে বিঘে। স্টোরে রাখলে, কোল্ড স্টোরেজে যদি রাখেন সেক্ষেত্রে স্টোরে রেখে দিয়ে ওই বাজারটা পাওয়া যায় নাই, সে জায়গায় 30,000 টাকা এরকম হয়েছে। সেক্ষেত্রে কি ব্যবস্থা করেন, যে জমি থেকে তোলার পরে পরে বিক্রি করে দেন নাকি রেখে বিক্রি করেন? না, আমরা স্টোরেই রেখে দিয়ে বিচি না গো মাঠে, তারপর বিচি আস্তে আস্তে। অর্থাৎ বিঘা প্রতি 20 থেকে 22,000 টাকা মতো মোটামুটি লাভ করতে পারেন। এখন আলুর পরে যে ফসলটা আপনি চাষ করেন সেটা বললেন কচু, কোন সময় থেকে শুরু করেন? কচু চাষ ওই ফাল্গুনের শেষে, চৈতের প্রথম দিকে বসানো হয়। ওই কচুটা তোলা হয় আপনার সেই আশ্বিন মাস, ভাদর থেকে আশ্বিন মাস শেষ। জমিটা কি করে তৈরি করেন? জমিটা তো তৈরি হয়েই থাকে, আলুর জমি তো, হ্যাঁ, মোটামুটি তৈরি হয়েই থাকে, খালি সার দিয়ে বসিয়ে দেওয়া, রাসায়নিক সার দেওয়া হয়, তারপরে জৈব সার অল্প করে তখন প্রথম দেওয়া হয়, তারপর যখন কচু গাছ বড় হয় তারপরে মাটি দিয়ে রাসায়নিক সার খোল টোল দিয়ে ওখানে ঢাকানো হয়। কতদিন লাগে কচুর ফলন হতে? প্রচুর ফলন হতে ওই তো মানে চৈত্র মাস থেকে আশ্বিন মাস, মানে 7-8 মাস লাগে টাইম। আর মাঝখানের পরিচর্যা কি আছে? মাঝখানে ওই যে পরিচর্যা কোড়াকুড়ি করতে হয়, হ্যাঁ, আর তারপরে মাঝে মাঝে ওষুধও দিতে হয়। রোগ পোকার সেরকম কোনো উপদ্রব থাকে? হ্যাঁ, থাকে, প্রথম থেকে গাছ ফোটার পর থেকেই পোকার উপদ্রব থাকে, স্প্রে করতে হয়। কি পোকা বা কি জাতীয়? লেদা পোকা সব, লেদা পোকা সব। আর কোথা থেকে ওষুধ নিয়ে আসেন? আমাদের এখানে বেদিয়া ওষুধ পাওয়া যায়, নিয়ে আসা হয়। আর সেচ কতবার দিতে হয়? সেচ অনেকবারই দিতে হয়, 5-7 দিন বাদে বাদেই তখন ছেঁচ দিতে হয়, তখন তো গ্রীষ্মকাল। তাহলে জলের ব্যবস্থা আছে? হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, সাবমার্সেল আছে। কি পরিমাণ ফলন পান? ফলন বিঘে পেতু 5 বস্তা মানে 6 মণ 7 মণ করে পাওয়া যায়। কিরকম লাভ বুঝতে পারেন? লাভ হয় মোটামুটি, তবে এই বছরের দাম খুব একটা ছিল না, সেই তুলনায় লাভ খুব একটা আসে নাই, লেবার খরচা অনেক লেগে যায়, সেই হিসেবে মানে লাভ হয়নি। দামের উপর নির্ভর করে যে কতটা লাভ করতে পারবেন আপনারা। এর পাশাপাশি আরো একটা ফসলের চাষ আপনি করে থাকেন, সেইটা হচ্ছে যে বোরো ধান। বোরো ধানের আগে আরেকটুখানি জানতে চাইবো যে এই যে কচু যেটা আপনারা চাষ করে তোলেন, সেইটা কি মাঠ থেকে বিক্রি করে দেন নাকি রেখে দেন? না, মাঠ থেকে নয়, মানে বাড়িতে নিয়ে এসে বাছাবাছি করে তারপরে বিক্রি করতে যেতে হয় বাজারে। এখানে নিতে আসেন? না, নিতেই আসে না। অর্থাৎ রেখে দিয়ে কিছুটা যাতে লাভ বাড়ানো যায় সেই জন্য, তাতে করে একটু বেশি হয়তো লাভের আশা চাষি বন্ধুরা করে থাকেন। এরপরে যেটা জানবো যে বোরো ধানের চাষ করেন, কি জাতের ধান চাষ করেন বোরো ধানের সময়? 10 ধান লাগানো হয়। 10 মানে সিন্ধুকু থাকে, আবার 10 মধ্যেই সিন্ধু বলে একটা ধান আছে, ওইটাই লাগাইছিলাম। এই ধানটা চাষ করেন কি জৈব সার দিয়ে নাকি রাসায়নিক সার দেন? না, জৈব সার তো দিতেই হয়, আবার রাসায়নিক না দিলে তো কোনো ফসলই হবে না।
জৈব সার আপনার বাড়িতে কি গরু আছে? হ্যাঁ, আমার বাড়িতে দুটো গরু আছে। তারপর ওই যে ধানের খ্যার কুটুরি থাকে সেই সব নিয়ে ওই জৈব সার তৈরি হয়। অর্থাৎ জৈব সারটা কিনতে হয় না, রাসায়নিক সারটা কিনতে হয়। এখন রাসায়নিক সার যে কেনেন, কি পরিমাণ রাসায়নিক সার দেন জমিতে বিঘা প্রতি? বিঘা প্রতি ওই যে কাদার সময় 30 কেজি মতো দেওয়া হয়। তারপরে আবার ইউরিয়া লাগে কেজি 20 মতন করে। তারপরে আবার আমরা ফাড়া ওষুধ দিতে হয়, দানা ওষুধ। দানা ওষুধ দেওয়ার পরে 2-3 বার স্প্রে করতে হয়। অর্থাৎ রোগ পোকার বেশ একটা বড় সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা থাকে, সাদা শীষ হয়, তার জন্য ওই ওষুধ স্প্রে করতে হয় বেশি। আর বোরো ধানের তো প্রচুর পরিমাণ জল লাগে, জলের কি ব্যবস্থা আছে? জলের সাবমার্সেল আছে প্রথম থেকেই, আগে থেকেই জমি ডুবানো হয় সাবমার্সেলের জলই। আর বিঘা প্রতি কি পরিমাণ ফলন পান? বিঘা প্রতি ফলন এই সামনে বছরে হয়েছিল 17 টাকা ধান হয়েছে, মানে সিন্দুক টেন লাগানো হয়েছিল, তাতে ফলন হয়েছিল। কি পরিমাণ লাভ বুঝতে পারেন? লাভ মোটামুটি ছিল, ভালোই, খারাপ ছিল না। আর এই বোরো ধানের সময় ধান কি রেখে দেন নাকি সাথে সাথে বিক্রি করেন? হ্যাঁ, কিছুদিন রেখে দেওয়া হয়, তবে একটু লাভটা বেশি পাওয়া যায়। সব সময় চাষিরা চিন্তা করেন যে যাতে করে একটুখানি বেশি লাভ করতে পারেন, সেই জন্য অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করেন। কেউ রেখে দিয়ে বিক্রি করেন, কেউ বা ওই ধান যখন কাঁচা থাকে সেই অবস্থাতেও বিক্রি করে দেন। এরকম করেই চাষ থেকে যারা জীবিকা নির্বাহ করেন তাদের এই সারা বছর ধরেই চাষের কাজের মধ্যে এরকম করে দিন পার হয় এবং বিভিন্ন কিছু চাষ তারা করেন যাতে করে আরেকটুখানি বেশি লাভের মুখ দেখতে পারেন। তবে বর্তমান সময়ে যেরকম অবস্থা, তাতে আমরা এবং বিশেষজ্ঞ মহাশয় তারা বারবার বলে থাকেন যে যতটা সম্ভব জৈব সার দিয়েই চাষ করতে, তাতে করে ফসল এবং প্রকৃতি দুটোই ভালো থাকবে এবং সর্বোপরি আমরা যে খাবারটা গ্রহণ করব সেটাও আমাদের শরীরের জন্য উপকারী হবে। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনলেন, এবং অরূপবাবু আপনাকেও ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে কিষাণ বাণী এখানেই শেষ করলাম।